স্বাগতম বাংলাদেশ উমেন্স কালেক্টিভের পডকাস্টে। আমাদের পডকাস্ট সিরিজ কেমন আছেন? এখানে আমরা কথা বলবো আমাদের দৈনন্দিন জীবন, দেশের হালচাল আর আমাদের জীবনের নারীবাদের প্রভাব নিয়ে। বাংলাদেশ উমেন্স কালেক্টিভ কাজ শুরু করে 2017 সালে। এটি এমন একটি জায়গা তৈরি করতে কাজ করে যেখানে তরুণ, নন বাইনারি মানুষ এবং তাদের মিত্ররা নিরাপদভাবে একসাথে বসে নারীবাদ নিয়ে ভাবতে ও আলোচনা করতে পারে। শুরু থেকেই এই সংগঠন নারীবাদী শিক্ষা ও মানবাধিকার নিয়ে সচেতনতা তৈরি করতে চায়। আমরা চাই যেন সবাই সমান অধিকার পায় এবং কেউ বৈষম্যের শিকার না হয়। আমরা বিভিন্ন ওয়ার্কশপ, সৃজনশীল কাজ ও নারীবাদী প্রচারণার মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করি। আমাদের প্রথম পডকাস্টে সবাইকে স্বাগত। আমাদের আজকের বিষয় যৌন হয়রানি। সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা যৌন হয়রানির মানে কি আমাদের কাছে? গায়ে হাত দেওয়া, ধর্ষণ? শুধু এ দুটোই নয়, এর বাইরে আরো অনেক কিছুই এর মধ্যে পড়ে বলে মনে করেন? আমরা অনেকেই প্রতিদিন এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই। কখনো অফিসে, কখনো রাস্তায়, আবার কখনো নিজের কাছের মানুষের কাছ থেকেও আমরা শিকার হই হয়রানির। কিন্তু আজকাল এই শব্দটা এতটাই গা সওয়া হয়ে গিয়েছে যে আমরা অনেক সময় বুঝতেও পারি না যে যা ঘটছে তাও যৌন হয়রানি। এই পডকাস্টে আমরা কয়েকজন বন্ধু খোলাখুলি কথা বলবো যৌন হয়রানি নিয়ে। কথা বলবো আমাদের অভিজ্ঞতা, শোনা গল্প, না শোনা কথাগুলো। কিভাবে চেনা পরিবেশও অনিরাপদ হয়ে ওঠে আর কিভাবে আমরা একে চ্যালেঞ্জ করতে পারি। এটা শুধু অভিযোগের জায়গা না, এটা একটা নিরাপদ জায়গা বা সেফ স্পেস। শোনার, বলার আর একসাথে রুখে দাঁড়ানোর। আমরা আর একা নই, আর এখন চুপ থাকা চলবে না। পাশাপাশি আপনারা যারা শুনছেন তাদের জন্য মতামত প্রদানের সুযোগ আছে কমেন্টের মাধ্যমে। চলুন আমরা আলোচনা শুরু করি। স্বাগতম। আমাদের আজকের বিষয়বস্তু সেক্সুয়াল হ্যারাসমেন্ট। এখন আমরা সবার আগে জিজ্ঞেস করি, সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলতে আমরা আসলে কি বুঝি? আমাদের মনে হয় টিনা আপু কথা বলতে চায়, আমরা ওনাকে দিয়ে শুরু করছি। আমি ছোট্ট একটা এক্সাম্পল দেব। সেটা হচ্ছে আমরা সাদা চোখে যেটাকে আসলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হিসেবে ধরি না, খুবই সহজ সরল মজার একটা ব্যাপার হিসেবে দেখি। সেটা হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে তাদের দাদা নানা এরকম বয়সী অনেকে বলে যে ওকে আমি ও যখন বড় হবে তখন আমি ওকে বিয়ে করব, অথবা ও আমার বউ, অথবা বউ বলে ডাকা। এই জিনিসটা এটা খুব সহজ, মানে খুব ছোট, খুব হালকা একটা জিনিস হিসেবে আমরা নেই, কিন্তু এটাকে আসলে খুব হালকা জিনিস। এটা কি সেক্সুয়াল হ্যারাসমেন্টের মধ্যে পড়ে না পড়ে না, আমরা সেটা কিভাবে নিচ্ছি আসলে, কেউ যদি বলতে চান? আসলে ঠিক তাই, আমাদের সোসাইটিতে যে অবস্থাটা, আমরা মনে করি যে একটা মেয়ে রেপ হয়েছে তার মানে হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হলো। বাট সেক্সুয়াল হ্যারাসমেন্ট বিষয়টা আমারও মনে হয় যে এটা এত ছোট বিষয় না। আমি যদি দুই একটা ছোট ঘটনা দিয়ে বলতে চাই। আমি যখন ক্লাস 7-8-এ পড়ি তখন আমাদের একজন টিচার ছিল। তো সে কোনো একটা ঘটনার উদাহরণ দিয়ে তার হাতে একটি কলম রেখেছিল, এবং সে আমাদেরকে এমনভাবে উপস্থাপন করছিল যে কলমটা একটা ফিমেল বডি, এবং সে বলছিল এবং আমাদেরকে দেখাচ্ছিল কলমটি টাচ করে। কলমের ক্যাপটা সে আলতোভাবে ধরলো এবং সে খুললো। আমি হয়তো বা বর্ণনা দিয়ে এখানে বুঝাতে পারছি না, বাট আমাদের সবার মনে হচ্ছিল ওই মুহূর্তে, আমরা যারা ফিমেল ছিলাম, যে সে একটা মেয়েকে টাচ করছে আমাদের সামনে, এবং আমরা সবাই হচ্ছে ফিমেল ছিলাম। আমাদের জন্য এটা আনকমফোর্টেবল ছিল। যেহেতু আমরা ক্লাস 7-এ আর 8-এ, এই ঘটনাটা আমি ক্লিয়ারলি বলতে পারছি না, আমাদের কাছে ডিসকমফোর্ট লেগেছে এবং আমরা আমাদের কোনো একজন টিচারের সাথে শেয়ার করতে গিয়েছিলাম, শেয়ার করেছি। বাট স্যার যেভাবে আমাদেরকে ডিসকমফোর্ট ফিল করিয়েছিল, আমরা কিন্তু সেভাবে বলতে পারিনি। এবং সে আরও একদিন মানে সে মাঝে মধ্যেই এই ধরনের ডিসকমফোর্ট সিচুয়েশন তৈরি করতো, সব কিছু মনে নেই এই মুহূর্তে, যে দুই একটা রিমার্কেবল ওইটাই বলার চেষ্টা করছি। সে আমাদের পড়ানোর সময় একবার বলছিল তার ডান হাত এবং বাঁ হাত বরাবর রেখে যে একটা ছেলে একটা মেয়ে, তারা হচ্ছে চুম্বকের মতো, এবং সে হাতের তালি দিয়ে বোঝানোর চেষ্টা করছিল তারা দুইজন যখন কাছাকাছি আসবে তখন চুম্বকের মতো আকর্ষণ করবেই, তার দুটো হাত সামনে রেখে, অ্যাজ লাইক যে তার সামনে তার একটা হাত ছেলে এবং একটা হাত মেয়ে, এবং সে তাদেরকে কাছাকাছি পরস্পর নিয়ে আসছে।
সো আমার মনে হয় যে ওই সময়ে আমরা ওই ক্লাসরুমে যেই কয়েকজন শিক্ষার্থী ছিলাম তারা প্রত্যেকেই ডিসকমফোর্ট ফিল করেছে। তো পরবর্তীতে সেই শিক্ষককে, আমরা যেহেতু মর্নিং শিফটে ছিলাম, সবাই মেয়ে ছিল, প্রধান শিক্ষকের সাথে কয়েকবার আলোচনার পরে তাকে চেঞ্জ করে ডে শিফটে দিয়ে দেওয়া হয়েছে। সেই শিক্ষকের চাকরি যায়নি। তো আমার মনে হয় সেক্সুয়াল হ্যারাসমেন্ট শুধুমাত্র মানে রেপ হলেই যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়ে গেল বিষয়টা এমন না। বিষয়টাকে একেবারে একজন শিশু থেকে শুরু করে টিনেজ বয়সে আমরা যখন এই ধরনের সিচুয়েশনগুলো দিয়ে যাই, বা এমন কোনো কথা বলা বা অঙ্গভঙ্গি করা যেটার দ্বারা আমি আনকমফোর্টেবল ফিল করি, এই জায়গাগুলো থেকে ধরা যেতে পারে। তো আমার মনে হয় বাকিরা এর সাথে একমত হতে পারে বা দ্বিমত হতে পারে। আমরা ভিন্নদের মতামত শুনবো এখন। আসলে আমি বিস্তর আলোচনায় যাওয়ার আগে আমি ছোট্ট করে খালি বলতে চাই যে সবার জন্যই হয়তো আমরা জানি যে রেপ বেসিক্যালি ইটস নট সেক্সুয়াল হ্যারাসমেন্ট। সো আমরা যারা অ্যাক্টিভিজমের জায়গাটায় কাজ করি আমাদের এই জিনিসগুলো খুব পরিষ্কারভাবে জানা উচিত, এই জন্যই বলা। আর যারা শুনছেন তাদের জন্য আমি বলছি, রেপ itself a violence, আর sexual harassment it's a violence, but there have some separate law, separate শাস্তি, everything is different. সো সেক্সুয়াল হ্যারাসমেন্টের ভেতরে কি কি পড়বে তারও ছোট 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 করে সুন্দর করে অনেক ভাগ করে বলা আছে। আমরা সময় পেলে যেন গুগল থেকে নামিয়ে একটু দেখি যে হোয়াট ইজ সেক্সুয়াল হ্যারাসমেন্ট, কি কি এটার আন্ডারে পড়ছে, তাহলে আমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হবে। সো এটা আমার এখনকার জন্য বলা ছিল, আমি পরে হয়তো আবার অ্যাডিশনালি অ্যাড। সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে আপু তো বললোই যে রেপ এবং হ্যারাসমেন্ট এক না, সেটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। সো সেক্সুয়াল হ্যারাসমেন্ট অনেক টাইপের হয়, আমরা জাস্ট বলে যাই যাতে আমাদের কথা বলার সময় মাথাটা ক্লিয়ার হয়ে থাকে। ভার্বাল, নন ভার্বাল, ফিজিক্যাল, ভিজুয়াল, অনলাইন, সাইবার হ্যারাসমেন্টও কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্ট। অ্যান্ড দেন স্ট্রিট হ্যারাসমেন্ট, এটাও অলসো সেক্সুয়াল হ্যারাসমেন্ট। সো ভার্বাল হ্যারাসমেন্টের মধ্যে কী কী আসতে পারে? সেক্সুয়াল কমেন্ট, দ্য ওয়ে দে কমেন্ট, রাইট? তারপর জোকস, হ্যাঁ। তারপর নন ভার্বালগুলো হচ্ছে গেস্টার, ইমেজ সেন্ড করা। ফিজিক্যাল হচ্ছে আনওয়ান্টেড টাচিং, অ্যাসল্ট, গ্রোপিং। ভিজুয়াল তো আমরা জানি। তারপর হচ্ছে আমরা ওয়ার্কিং প্লেসে কিন্তু আমরা জেস্টার দ্বারা সেক্সুয়াল হ্যারাসমেন্ট করতে পারি। ইটস নট অলওয়েজ নিড টু বি ভার্বাল। আমার মনে হয় বাংলা শব্দগুলো ব্যবহার করলে আরো ভালো হয়। মানে জেস্টার বলতে আসলে কি বোঝাচ্ছে, আচার আচরণ, হ্যাঁ, এই গ্রোপিংটা কি, ওই জিনিসগুলোকে বাংলা বললেও আমরা মনে হয় আমরা ইংরেজি বাংলা দুটোই ব্যবহার করি, তাহলে একটু সুবিধা হয়। আচ্ছা, তাহলে আমরা এখন সেক্সুয়াল হ্যারাসমেন্টগুলো কি টাইপের হতে পারে সেটা আমরা জানলাম। হ্যাঁ, আমরা অবশ্যই বাংলা বলবো সহজভাবে বোঝার জন্য। কিন্তু এটা নিয়ে যদি আমরা এলাবোরেটরি কথা বলি, যেমন আপু শুরু করেছিল, টিনা আপু শুরু করেছিল যে আমাদের মধ্যে প্রচলিত খুবই সফটভাবে ঢুকায় দেওয়া হয়েছে যে দাদা এবং নাতনির এই যে বিয়ে জাতীয় যোগ, এটা খুবই মজাদার একটা জিনিস। এটার মধ্যে কোনো ধরনের কি বলে, এটা ফান, ইটস আ ফান, রাইট? এটা অনেক মজা, এটার মধ্যে কোনো কিছু নাই, কিন্তু এটা কিন্তু এক ধরনের হ্যারাসমেন্ট। এটা হচ্ছে সেই ডিপলি প্রথিত হ্যারাসমেন্ট যেটা বয়ে নিয়ে আসতেছি আমরা। এরপরে আসে কোনটা? দুলাভাই শালি ব্যাপারটা। দুলাভাই আর শালির একটা সুন্দর সম্পর্কের কি এখানেও একটা ওই যে ডিপলি রুটেড হ্যারাসমেন্টের ব্যাপার আছে। এরপর আমরা জানি দেবর ভাবি, এটা তো বলার কিছু নাই, এটাতেও এই হ্যারাসমেন্টের এটা আসে। আমার কাছে আরেকটা জিনিস মনে হয় কি, এটাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট না বলে আমাদের ইনহেরেন্ট বায়াস বলতে পারি আমরা। মানে আমাদের এটা অনেক দিন আগের থেকে প্রতিষ্ঠিত একটা ধারণা যে এই সম্পর্কটা আসলে সেক্সুয়াল সম্পর্কই, হইতেই পারতো, হয় নাই, এরকম একটা ব্যাপার। কারণ হ্যারাসমেন্ট হচ্ছে আমার কাছে, আমি যেটা বুঝছি, আমার কাছে যেটা মনে হয় যে আমার কাছে যেই আচরণটা আনওয়ান্টেড, যেটা আমি চাই না, যেটা আমার কাছে মনে হচ্ছে অপ্রীতিকর, আমার জন্য সেটা হ্যারাসমেন্ট। সেটা অন্য কারোর জন্য নাও হতে পারে। লাইক কেউ যদি মনে করেন যে আমাকে বললো এসে, আমি যার থেকে শুনতে অভ্যস্ত না, সে আমার কলিগ হতে পারে, সে আমার বন্ধু হতে পারে, আমার তার কথাটা ভালো লাগলো না, কিন্তু অন্য মানুষের কাছে কথাটা ভালো লাগছে,
সে আমাকে এসে বলছে আপনাকে সুন্দর লাগছে, কিন্তু ওনার আচরণটা কেমন আমার সাথে কিংবা আমার সঙ্গে তার সম্পর্কটা কিরকম তার উপরে বেস করে সেক্সুয়াল হ্যারাসমেন্টটা আসলে নির্ধারিত হয়। কারণ এটা খুব ফাইন একটা লাইন। যদি আমি এইচআর এর কাছে কমপ্লেন লিখি, এই ভাই আমাকে বলছে আমাকে সুন্দর লাগতেছে, এইচআর বললে এটা তো ভালো কথা, এটা আপনার মেজাজ খারাপ হলো কেন, আমার ভালো লাগার কথা। আমি তাকে বলতে পারি সে চোখ নাচিয়ে কি অঙ্গভঙ্গি করে আমাকে বলেছে যে আমাকে সুন্দর লাগছে। এটা হচ্ছে এক ফাইন লাইন, দেয়ার ইজ এ ভেরি ফাইন লাইন হোয়ার ইট কামস টু সেক্সুয়াল হ্যারাসমেন্ট, আর কোনটা আমার কাছে বায়াস, কোনটা আমার কাছে হচ্ছে নর্মাল গিলটি প্লেজার। ঠিক আছে, আমার মনে হয় এখানে আমাদের শতাব্দী কিছু বলতে চাচ্ছিলেন। আচ্ছা, আমি একটু একটু আগের আলোচনাটা থেকেই আসতে চাই যে আমরা সচরাচর একটা মেন্টাল সেট দেখি যে হচ্ছে নারীদেরকে পর্দা করতে হবে, নারীদেরকে জান্নাতে যাইতে হবে, নারীদের এটা মেনটেন করতে হবে, এটা মেনটেন করতে হবে, মানে জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে নারীরা। বাট ইসলাম কিন্তু খুব সুন্দরভাবে বলে দিয়েছে যে এই যে নানা নাতনি, এই যে ফানটা বউ বলে সম্বোধন করা, বা হচ্ছে শালি দুলাভাই, এই যে ফান হিসেবে দেখি, বা এই যে একটা হ্যারাসমেন্ট, এটা কিন্তু আমাদের সোসাইটিতে আমরা অনেক আগে থেকে দেখি যে হচ্ছে এটা খুব স্বাভাবিক বিষয়। দেবর ভাবি ফান করবে, এটাই খুবই স্বাভাবিক বিষয়। আমরা এই জায়গাটাতে খুবই স্বাভাবিকভাবে দেখছি, কিন্তু ইসলাম কিন্তু খুব সুন্দরভাবে বলে দিয়েছে যে এই সম্পর্কগুলো আসলে আহ, আমরা যেভাবে প্রচলিত ধারায় বয়ে আনছি এটা কিন্তু আসলে সঠিক না। ইসলাম কিন্তু বলেছে যে হচ্ছে এই সম্পর্কগুলো ফান না, বা দেবর ভাবির সম্পর্কটা এরকম হইতে পারবে না। আমরা একটা জায়গায় বলতেছি পর্দা মেনটেন করতে হবে বা হচ্ছে এগুলো মেনটেন করতে হবে, আবার যখন আমরা দেবর ভাবি যে মধুর সম্পর্ক বলি বা হচ্ছে যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট আমরা বলতে চাচ্ছি যে জায়গাটায়, আমরা একই সোসাইটিতে দুইটা চিত্র দেখতে পাই। যখন নিজেদের স্বার্থ উদ্ধারের জায়গায় আসতেছি তখন বলতেছি নারীকে পর্দা করো, আবার যখন দেবর ভাবি ফান সম্পর্ক চলে আসতেছে, কোনো মেয়ে যদি না চাইতেছে যে না আমি এই সম্পর্কটা এভাবে দেখতে চাই না, তখন বলা হচ্ছে যে এইটা খুবই সাধারণ, এটা যুগ যুগ ধরে চলে আসতেছে, এটা খুবই সাধারণ ভাবে দেখতে হবে। আমি মনে হয় কথা বলতে গেলে এটা রম্য ব্যাপার আর কি, মানে এটা একটা কৌতুক পেঁচা যাচ্ছে, মানে এই একই সম্পর্ককে দুই জায়গায় দুইভাবে দেখা হচ্ছে, এবং হচ্ছে আমার মনে হয় এই জায়গাটায় আমরা ধর্মটাকে ব্যবহার করছি। শতাব্দী, আমার একটা প্রশ্ন আসছে এখানে, আমরা এখানে ধর্ম কেন আনছি? এটা তো ধর্ম নাও হতে পারে। আমার যদি ধর্ম না হয়, যদি আমার ধর্মে মাহারাম বা এটা না থাকে, যদি আমার ধর্মে এই জিনিসটা না থাকে, তাহলে আমি ধরেন কেউ ধর্ম মানে না কিংবা সে অন্য কোনো ধর্মের, ধর্মব্যবস্থা তো এখানে আসার কথা না। এটা একটা অনেক বড় প্রশ্ন, কিন্তু আমরা কেন সেক্সুয়াল হ্যারাসমেন্টের সঙ্গে ধর্ম, পর্দা এগুলোকে নিয়ে আসি? পর্দা না করলে কি কাউকে হ্যারাস করাটা নর্মাল? এটা তো হওয়ার কথা না। আমি জাস্ট এই জায়গাটা এটা বুঝাতে চাচ্ছি যে আমরা যে ধর্মের ব্যবহারটা করি, আমরা যে নিজের প্রয়োজনে ধর্মটাকে টেনে এনে ব্যবহার করি, আমি জাস্ট এই জায়গাটা বলার জন্যই এই উদাহরণটা টানলাম। আমার কথাগুলো হয়তো বা একটু এলোমেলো হয়েছে, বাট আমি আশা করি যে আমার কনসেপ্টটা ক্লিয়ার। আচ্ছা, এখানে আমি শতাব্দীর ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি। ধর্ম নারীর শরীরকে অনেকভাবে ব্যবহার করে। হ্যাঁ, এটা এক ধরনের রাজনীতি। এখানে ধর্ম আসবে না, মানে প্রত্যেকটা ধর্মই নারীকে ব্যবহার করে, নারীর শরীরকে ব্যবহার করে, পর্দাকে ব্যবহার করে। তার মানে কি যারা পর্দা করছে না তাদের হ্যারাসমেন্ট হয় না? তাহলে কি বলতে চাচ্ছে যারা পর্দা করে তাদের হ্যারাসমেন্ট কম হয়? এই ধরনের কোনো স্ট্যাট কি আমাদের কাছে আছে? আমরা যদি একটু বর্ডার স্পেকট্রামে দেখি, হ্যারাসমেন্ট সব সময় হয়ে আসছে। যারা পর্দা করছে হয়তোবা তারা বলছে না, কিন্তু পর্দার মধ্যে থেকে তারা বলতে ভয় পাচ্ছে, কিন্তু এটা কিন্তু হচ্ছে। আমাদের অনেকগুলো স্ট্যাট হাতে আছে যে জানুয়ারি 2025 থেকে মে পর্যন্ত কিছু স্ট্যাট আমরা পেয়েছি বিভিন্ন পত্রিকা বা আইএসকেবি থেকে। আমি বের করে একটু দেখি জিনিসটা কি। সো যদি আমরা জানুয়ারি মাসে যাই, 2025-এর জানুয়ারিতে, তাহলে অ্যাকর্ডিং টু আইএসকে টোটাল সেক্সুয়াল হ্যারাসমেন্ট হচ্ছে 14 জন। হ্যাঁ, যেটা আপনার মানে রেকর্ডেড, মানে কিছুতেই 14 হওয়ার কথা না, আরো বেশি হবে, কিন্তু এই পরিমাণ রেকর্ড হয়েছে। হ্যাঁ, মানে কেস করা থানায় গিয়েছে। হ্যাঁ, এর মধ্যে
অ্যাসল্টেড বাই দ্য স্টকার হচ্ছে 11 জন, এবং এরা ফিমেল। আর ইনজুর্ড বাই দ্য স্টকার হচ্ছে 3 জন। এবার যদি আমরা ফেব্রুয়ারি মাসে আসি, এখানে 19 জন হচ্ছে টোটাল রেকর্ডেড, 19টা কেস রেকর্ড হয়েছে। এখানে 7 জন হচ্ছে অ্যাসল্টেড বাই দ্য স্টকার, এবং ইনজুর্ড বাই দ্য স্টকার হচ্ছে 10 জন, কিল্ড আফটার সেক্সুয়াল হ্যারাসমেন্ট হচ্ছে 1 জন, এবং সুইসাইড 1 জন। সো সেক্সুয়াল হ্যারাসমেন্টটা ভায়োলেন্সের রূপ নিচ্ছে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে কিল্ড আফটার সেক্সুয়াল হ্যারাসমেন্ট 1 জন, এবং উনি ফিমেল, এবং সুইসাইড উনিও ফিমেল। মানে উনি সেক্সুয়াল হ্যারাসমেন্টটা সহ্য করতে না পেরে, মেন্টাল ট্রমা না নিতে পেরে, এবং সোসাইটির চাপে পড়ে। অবশ্যই যদি আমি মেন্টাল ট্রমা না নিতে পারি এবং সোসাইটি যদি আমাকে হেল্প করে যে সেক্সুয়াল হ্যারাসমেন্টটা কীভাবে ওভারকাম করতে হয়, হেল্প দেয়, তাহলে তো আমাকে সুইসাইড করার দরকার পড়ে না আসলে। তার মানে আমাকে সোসাইটি হেল্প করে না, আমার চারপাশে হেল্প করে না, সো আই কমিট সুইসাইড। সো ওই কেস একজন। এরপরে আমরা ফেব্রুয়ারি মাসেরটা গেলাম, এরপর আসি মার্চ মাসে। মার্চ মাসে এসে টোটাল কেস 19 থেকে 38-এ জাম্প করেছে রেকর্ডেড কেস, এবং এখানে আবার সুইসাইড 1 জন, এবং অ্যাসল্টেড বাই দ্য স্টকার 31 জন, ইনজুর্ড বাই স্টকার ফিমেল 1 জন এবং মেল 4 জন। তার মানে আমরা যে বলি যে এখানে মেলরা সেক্সুয়ালি অ্যাসল্টেড হয় না, কিন্তু এখানে কিন্তু অ্যাসল্টেড হচ্ছে, কিন্তু সেটা কোথাও রেকর্ডেড নাই বা খুব কম বলছে। এখানে রেশিওটা দেখি, এখানে 31 জন মেয়ে এবং 4 জন ছেলে। নিশ্চয়ই এরা অনেক সাহসী, তাই এরা চলে বলতে পারছে, কিন্তু বলে না। সাধারণত এই কেসগুলো লিপিবদ্ধ হয় না। এরপর আসি মার্চ মাসে। মার্চ মাসে আবার 10টা ড্রপ করেছে, 28 জন। এখানে প্রোটেস্ট করার জন্য মার্ডার করা হয়েছে একজনকে, তাও মেল। কিল্ড আফটার সেক্সুয়াল হ্যারাসমেন্ট, তাও মেল। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আগে যেমন শুধু ফিমেল ওরিয়েন্টেড ছিল, সেটা নেই, এখানে মেলের ইটাও এসছে। এরপর আসি মে মাসে, এখানে আবার 36টা কেস লিপিবদ্ধ হয়েছে। এখানে আবার মার্ডার ডিউ টু প্রোটেস্ট 2 জন, অ্যাসল্টেড বাই দ্য স্টকার 29, এবং এখানে লেখা আছে, এই প্রথম আমি এই কয়েক মাসের ইসে দেখলাম একটা যেখানে লেখা আছে ড্রপ আউট ফ্রম স্কুল কলেজ 2। তার মানে হচ্ছে এইটা সাধারণত হয় না বা লিপিবদ্ধ হয় না, এটা হয় না এমন না, ড্রপ আউট হয়ে যায়। সেক্সুয়াল হ্যারাসমেন্টের কারণে স্কুল থেকে চলে আসা, স্কুল ট্রান্সফার করা, বাসা থেকে না বের হওয়া, এগুলো হতেই থাকে, কিন্তু এটা লিপিবদ্ধ হয় না। এটা মে মাসে লিপিবদ্ধ হয়েছে। সামহাউ আমাদের কাছে শুধু এই মে মাসেই ভ্যারিফাইড তথ্যগুলো আছে, মে মাস পর্যন্ত এই বছরের। গত বছরেরও আছে, কিন্তু আমি ওইটাই না চাই, এই 5 মাসেরটাই করি। গত বছরটা আমি শোনাতে পারবো, তো জুলাই থেকে, হ্যাঁ জুলাই থেকে বা তারপর থেকে। আচ্ছা, তাহলে আমরা গত বছরটা আমি আসছি, এই স্ট্যাটটা আমি বের করছি, কিন্তু সেক্ষেত্রে আপনারা কথাবার্তা বলতে থাকেন, আমি হচ্ছে তারপর আমরা একটা তুলনামূলক যাই। হ্যাঁ, জানুয়ারি টু জুলাই গত বছরটা। ওকে, এখন আমরা কিছু স্ট্যাটিস্টিক শুনলাম, আমরা দেখলাম যে গত 5 মাসে রেকর্ডেড কি কত সংখ্যক রেপ বা অ্যাসল্ট হয়েছে। হ্যাঁ, এখন রেকর্ড কত পার্সেন্ট হয় আসলে? আপনি যদি চিন্তা করে দেখেন রেকর্ড কত পার্সেন্ট হয়, রেকর্ড যদি 10%ও হয় তাহলে এই সংখ্যাটা আসলে অনেক বেশি, যেটা রেকর্ডেড না। আমি একটু আমাদের অপরাজিতা আপা কিছু বলতে চাচ্ছেন, একটু কথা বলতে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে একটা জিনিস বলতে চাচ্ছিলাম, সেটা হলো কি বারবারই মানে যখনই সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা আসে আমরাকে ধর্মটাকে টেনে নিয়ে আসা হয়, কিন্তু একটা জায়গাটা আমরা আসলে অনেকটাই সামনে আসে না, আবার অনেক সময় চলে আসে, যেটা হলো সবচেয়ে বেশি কিন্তু মাদ্রাসায় হয় হ্যারাসমেন্ট, অনেক বেশি, কিন্তু ততটা হয়তো আসেও না। যদি ধর্ম আসলে প্রোটেক্ট করতে পারতো বা মানে ধর্মর কারণেই যদি সেক্সুয়াল হ্যারাসমেন্টটা আটকানো যেত, তাহলে আসলে মাদ্রাসায় এই জিনিসগুলি হতো না। যেখানে বাচ্চারা আসলে ধর্ম শিক্ষার জন্য যায়, বা সাধারণত মাদ্রাসায় এতিম বাচ্চারা পড়াশোনা করে, যাদের আসলে গার্জিয়ান
বলতে তেমন কিছু থাকে না। তো সেই কারণে আমি কি একটু অ্যাড করতে পারি আপুর সাথে? হ্যাঁ, অবশ্যই। জাস্ট এই একটা ইনফরমেশন আপু, সেক্টর রেপ অনেক জায়গায় হচ্ছে, কিন্তু আমরা যখন বলছি যে মাদ্রাসায় সবচেয়ে বেশি রেপ হচ্ছে, আমাদের কাছে তো কোনো স্ট্যাটিস্টিক নাই ওইখানেই সবচেয়ে বেশি হ্যারাসমেন্ট হচ্ছে কিনা। না 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 আমি দেখছি আমরা তাহলে না, ডেটার ব্যাপারটা না, আমি বলেছি যে ধর্মকে টেনে আনা হচ্ছে, যে ধর্ম থাকলে, ধর্মের প্রচার, ধর্মর প্র্যাকটিস থাকলে হবে না, সেটা। হুম। নো, না, এক মিনিট, আমি যদি একটু ইন্টারফেয়ার করি, সেটা হচ্ছে যে তাহলে হয়তো বলা সহজ হবে। আমি আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আমি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে হয়তো কথা বলার সময় আমাদের কিছু জিনিস ভাবাবে। একটা হচ্ছে, আমি পার্সোনালি মনে করি ধর্মের প্রয়োজন আছে। অফকোর্স প্রয়োজন আছে। হ্যাঁ, আমরা সবাই এটা মানি। ধর্ম তোমাকে ডিসিপ্লিন শেখায়। ইফ উই আর রিয়েলি রিলিজিয়াস, তাহলে আমাকে ডিসিপ্লিন শেখাবে। আর ইফ উই আর অ্যাক্ট লাইক আই এম এ রিলিজিয়াস, দ্যাট ইজ ডিফারেন্ট। কেউ ধর্ম পালন করে, কেউ ধর্ম পালন করার অভিনয় করে। হ্যাঁ। সো আমার কথা হচ্ছে যে যারা ধর্ম পালন করছে, যদি সত্যিই তারা ধর্মকে পালন করে, তাহলে মানুষকে সেবা করার ধর্মটা তার কাছে সবার আগে। সো তারা কিন্তু এই ধরনের ব্যাড প্র্যাকটিসের মধ্যে যাবে না। সো হোয়েন উই আর টকিং অ্যাবাউট রিলিজিয়ান্স, আমরা সবসময় যেন মনে রাখি যে ধর্ম তোমাকে পাপ করতে শেখায় না, পাপ থেকে বিরত থাকা শেখায়। বাট ধর্মের লেবাসে যারা পাপ করছে, এটা তাদের প্রবলেম। ওকে, অফকোর্স তাদের প্রবলেম। এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে যে আমরা যখন বলছি, যেমন শতাব্দী যখন বলল যে যখন আমরা রিলেশনশিপের জায়গাটায় আসছি, আমরা বলছি যে নাতি আর নানা রিলেশনশিপ। আমরা যখন দেখছি, আমরা বলছি ভাবি দেবরের রিলেশনশিপ, দুলাভাই শালীর রিলেশনশিপ। সো রিলেশনশিপ ইজ রিলেশনশিপ। কিন্তু যখন আমরা এটাকে আমার সোসাইটি যেই দৃষ্টিকোণ থেকে একটা জিনিসকে বাহবা দিয়ে বা একটা অনেস্ট রিলেশনশিপ ভেবে এটাকে কিছু প্রিভিলেজ দিয়েছে, কথাবার্তার জায়গা থেকে, একটু ভালো লাগার জায়গা থেকে প্রিভিলেজ দিয়েছে, বাট ওই প্রিভিলেজটাকে আমরা অ্যাজ এ পার্সন কিভাবে কাজে লাগাচ্ছি, ওয়াই ইটস এ ব্যাড এক্সাম্পল নাও, সেখানে কিন্তু রিলিজিয়ানের কোনো কথাবার্তার দরকারই নাই। বিকজ ইসলাম ধর্ম বলেন আর খ্রিস্টান বলেন, হিন্দু ধর্ম বলেন, কোনো ধর্মই বলে না যে তুমি তোমার এই রিলেশনশিপটার ভেতরে কোনো জেনার জায়গা তৈরি করো, যদি আমি ইসলাম ধর্মের ওয়ার্ড ইউজ করি। সো ইটস ডিপেন্ড অন পার্সন টু পার্সন, কিভাবে একজন মানুষ তার রিলেশনশিপটাকে নার্চার করছে, মেনটেন করছে। সো সেই জায়গাটাতেই আসলে হ্যারাসমেন্টের গল্পগুলো আসা। আপু যেটা বলার চেষ্টা করেছে, অপরাজিতা আপু, আমি যেটা বলার চেষ্টা করেছে যে মাদ্রাসায় আমরা যেই ধরনের নিউজ এবং এক্সপেরিয়েন্স ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে বা নিউজ পেপার থেকে আমরা দেখতে পাচ্ছি যে মাদ্রাসা একটা ফেইথের জায়গা, যেখানে আমরা যা পাঠাই আমাদের ছেলে মেয়েদেরকে রিলিজিয়াস লার্নিংটা নিয়ে যেন তারা বের হয়। বাট স্যাড নিউজ ইজ যে এখানেও তারা নিরাপদ নাই। তারা কোনো না কোনোভাবে এখানে কারো না কারো দ্বারা সেক্সুয়াল হ্যারাসমেন্ট, শুধু না, তারা রেপের মতন ইনসিডেন্টের শিকার হচ্ছে, মার্ডার হচ্ছে, এবং এর চাইতেও জঘন্য এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে ছোট ছোট শিশুরা যাচ্ছে। এখানেও আমি বলবো আসলে রিলিজিয়ানের কোনো রোল নাই। না, এখানে আমার আমার কথা হচ্ছে, একটু বুঝি, আমার কথা হচ্ছে আমরা যখন শব্দগুলো ব্যবহার করব, তখন আমরা চিন্তা করব যে আমি কি আসলে যখন রিলিজিয়ান বলছি তখন আমি ধর্মের কথা বলছি। হ্যাঁ, বাট আমি যদি রিলিজিয়ান এখানে কোনো ইন ব্র্যাকেট কথা না, আমাদের কথা হচ্ছে যে যারা এটাকে মিসইউজ করছে, সুল ধরছে যে আই এম প্র্যাকটিশনার, সো আমার দ্বারা কোনো রং কিছু হতে পারে না, এই রিলেশনশিপটা খুবই পড়ে আনার মতো না, রিলেশনশিপ ইজ ভেরি নাইস, নাতি আর নানার রিলেশনশিপ, অনেক নাতি নানার রিলেশনশিপ ইজ ভেরি নাইস, বাট সব নাতি নানার রিলেশনশিপ কিন্তু এরকম না। সব ফ্যামিলিতে ইউজও করা হয় না যে আমার মেয়ে বড় হলে নানার সাথে আমি বিয়ে দিব, এই তুই নাতি, তুই তো আমার বউ, হ্যাঁ আমার ঘরে আসিস, তুই আমার বউ কত সুন্দর হয়েছে, দেখ তোর বড় নানি সুন্দর, ছোট নানি সুন্দর।
এই শব্দগুলো ব্যবহার করা পর্যন্তই সীমাবদ্ধ থাকে। বাট এটাকে কোন লেভেলে আমি নিয়ে যাচ্ছি, হ্যারাসমেন্ট লেভেলে নিয়ে যাচ্ছি কিনা, দিস ইজ ডিপেন্ড। তো আমার কথা হচ্ছে যে সবকিছুর ভেতরে কমপ্লিকেশন খোঁজা যায়, এটা কিন্তু একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে কমপ্লিকেশন করছি কিনা, কমপ্লিকেটেড করছি কিনা, এটাও আমাকে ভাবতে হবে। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। আমার এই জায়গাটা কিন্তু আমি ক্লিয়ার করতে চাচ্ছি, বাট ক্লিয়ার কেউ করার সুযোগ দিচ্ছ না। সো হোয়াট দ্য পয়েন্ট? আরে বেশি বাবা, হচ্ছে। একটা জিনিস মনে রাখা, সেটা হচ্ছে অবভিয়াসলি আমরা কখন এক্সেপশনাল কেস স্টাডি গুলো নেই। নো নো নো, লিসেন টু মি। নো নো নো, আমি তো মাদ্রাসার কথাই বলছি না, পয়েন্ট বুঝতে হবে। আমি বলছি of course that place is now horrible, but যখন আমি বলছি রিলিজিয়ান মানে ধর্ম, আরেকটা হচ্ছে রিলিজিয়াস প্র্যাকটিশনার, that is totally different identity. আচ্ছা, আমি আমি just ক্লিয়ার করি। কথা ওয়েট, বলবো, we should আমি be আমি very প্রথমত aware. আমি শুধু ক্লিয়ার করি। মাদ্রাসা না, আপু দাঁড়াও, তুমি থামো। তুমি যে ব্রডার স্কেলে নিয়ে গেছো এটা না, এখানে just একটা জিনিস, সেটা হলো ও মাই গড। আমি তো তোর কথাটা বুঝতে পেরেছি, বাট লিসেন, সামটাইম আমি যেটা বলার চেষ্টা করছি, বুঝছি তোমার। everybody, each and everyone in that room should remember, যখন আমি রেকর্ড করছি, ব্রডকাস্ট করছি বা কোন অডিয়েন্সে কথা বলছি, আমি যখন আমি যখন আমার জাস্ট পার্থক্যটা বলি, আমি বলছি যখন আমি রিলিজিয়াস বলবো আর যখন আমি রিলিজিয়াস প্র্যাকটিশনার বলবো, that is different. হ্যাঁ, এক্স্যাক্টলি, Some religious practitioner who are creating bad example. এক্স্যাক্টলি, So that তুই যখন বলবি তখন এই শব্দগুলো বলবি। এক্স্যাক্টলি, তাহলেই হচ্ছে তোমার এই জায়গাটা রাইট। আর আমার যে জায়গাটা, আমার অ্যান্সারটা আমি দিতে চাচ্ছি। আমার অ্যান্সার যেটা হলো যে সবাই বলে যে যারা রিলিজিয়াস প্র্যাকটিশনার আর রিলিজিয়ান দুইটা ডিফারেন্ট। আচ্ছা, আপু যেখান থেকে কথাটা শুরু করেছিল আর কি, রিলিজিয়ান আর রিলিজিয়াস প্র্যাকটিশনার দুইটা আলাদা থিংস। ওকে, আই এগ্রি যে দুইটা আলাদা ব্যাপার। কিন্তু যখন বলা হয় যে আমরা যখন অবশ্যই রিলিজিয়ন আর রিলিজিয়াস প্র্যাকটিশনার দুই জিনিস। আমার পয়েন্টটা শুধু এটুকুই ছিল যে আমাদের মধ্যে অনেকেই এটা বারবার ধরায় দেওয়া হয় যে তুমি যদি হিজাব করো, তুমি ধর্ম পালন করো, তুমি হ্যারাসমেন্টের শিকার হবা না, তুমি শিকার হবা না। তো যেখানে ধর্ম শেখানো হয় সেখানে কেন এত হ্যারাসমেন্ট হয়, যেগুলি হয়তো পুরোটা আসেও না সামনে, পেপার পত্রিকা বা কোথাও আমরা হয়তো জানতে পারি না। সো এখানে ধর্মটাকে অপব্যবহার করা হয়। ধর্মটা কোনো ফ্যাক্টর না যেটার কারণে হ্যারাসমেন্ট আটকানো সম্ভব হবে। এখানে খারাপ এবং ভালোর পার্থক্য, আর কিছুই না। তো আমার কথাটা ছিল শুধুমাত্র মাদ্রাসা কেন্দ্রিক যেটা বলা হয়েছে সেটা এটাই যে ধর্ম আসলে এটাকে আটকানোর বিষয় না। যদি শুধু ধর্মই হইতো আটকানোর বিষয় তাহলে সেখানে এটা হতো না। দ্যাটস ইট। আচ্ছা, আমি একটু বলি মাঝখান দিয়ে। আমার কাছে যেটা মনে হয়, হ্যারাসমেন্টটা আসলে যার পাওয়ার কম তাকে করাটা ইজিয়ার। যেমন মাদ্রাসায় যে বাচ্চাগুলো পড়ে ইউজুয়ালি ওদের বাবা মা নাই, এতিম ইউজুয়ালি। আবার ধরেন আমি যদি গাড়িতে চড়ি, আমাকে টিজ করাটা যত ইজি, ক্যাটকলিং করাটা যত ইজি, তার থেকে অনেক 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 বেশি ইজি যে মেয়েটা বাসে করে যাতায়াত করে, যে মেয়েটা রাস্তা দিয়ে হেঁটে অফিস যায়, স্কুলে যায়, কলেজে যায়, কাজে যায়। সো আমার মনে হয় এখানে মানে মানুষের যে চিন্তাটা সেটা জরুরি। এখানে আমার ধর্ম, আমার শিক্ষা বলতে আমি একাডেমিক শিক্ষা বোঝাচ্ছি, এগুলো আসলে কোনো কাজে দেয় না। আমি একটু রাগায় দিতে চাই আপনাদেরকে। হ্যাঁ, আমার কাছে প্রশ্ন আছে যে এমনিতে কিছু হলে, মানে এমনিতে ধর্ষণ হলে আমরা ধর্ষণ বলি, আর মাদ্রাসায় কিছু হলে আমরা বলাৎকার কেন বলি? তখন কেন ধর্ষণ হয় না জিনিসটা? নাকি ছেলেদের ধর্ষণ হয় না? এটা কি কারো কাছে কোনো উত্তর আছে এই জিনিসটার?
দেখবেন সবসময় দেখবেন মাদ্রাসায় বলাৎকারের কথাই আসে, মাদ্রাসায় কখনো ধর্ষণ হয় না। আচ্ছা, এখন আমি আমাদের রিসেন্টলি এটার উপর একটা লেখা না কোথাও কিছু আসছে, একটা লেখা বলাৎকার আর ধর্ষণ নিয়ে কথাটা আমি ফেসবুকেই কোনো কিছুতে পড়লাম না, কোনো পেপারে পড়লাম, আই ডোন্ট রিমেম্বার। বাট পরবর্তীতে যেটা বোঝা গেছে আসলে এটা ইউজ অফ ওয়ার্ড, যে যখনই আমরা মাদ্রাসা থেকে এরকম কোনো নিউজ পাচ্ছি তখন এটাকে বলৎকার হিসেবে উল্লেখ করছে, কিছু কিছু জার্নালিজম বা জার্নালিস্ট এটা ইউজ করছে অ্যাজ এ ওয়ার্ড। আর কোর্টেও যখন বলছে তখন কিন্তু আসলে বলৎকার তো আমাদের বাংলাদেশের লতে এই শব্দটা ইউজ করা নাই, এখানে ধর্ষণ কথাটাই উল্লেখ আছে। আর মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ওই জায়গাটা থেকে যে শুধু ছেলেদের সাথেই এই ঘটনাগুলো ঘটছে তা না, মাদ্রাসার মেয়েদের সাথেও আমরা অনেক ইনসিডেন্ট পেয়েছি যেরকম ঘটনা ঘটছে। আচ্ছা, এখন মাদ্রাসা থেকে সরে আসি যে আসলে সেটা আমরা ধর্ষণে চলে যাচ্ছি, আমরা ছিলাম হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্টের জায়গাতে। সেক্সুয়াল হ্যারাসমেন্ট আসলে আমি একটু পিছনে যাই, যে সেটা হচ্ছে আমরা কিছু ডাটা পেয়েছিলাম এই বছরের, হ্যাঁ, যখন আমরা দেখেছি এই গণঅভ্যুত্থান হওয়ার পরে। আমি অনেক দিন ধরে ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করি, প্রায় 18 বছর। সো এই 18 বছরে আমার কাজের এক্সপিরিয়েন্সে আমি দেখলাম সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে আমরা কথা বলা শুরু করলাম পহেলা বৈশাখের ইনসিডেন্টের পর। পহেলা বৈশাখের মাঠে যখন একটা মেয়েকে অনেকভাবে নির্যাতন করা হলো, বিভিন্ন রকমভাবে শাড়ি টেনে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে, তখন আসলে এটাকে খুব সিরিয়াসলি নেওয়া হয়েছে। বাট তার আগে একটা ঘটনা ছিল 31st নাইটে ঢাকা ইউনিভার্সিটিতে, তখন কিন্তু বিষয়টাকে এইভাবে আমাদের গভর্নমেন্ট চিন্তাও করেনি। তখন তখন আরও মেয়েটাকে অনেক বেশি ট্রোল করা হয়েছিল, অনেক খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে মেয়েটাকে যেতে হয়েছে। তখন আমরা যারা অ্যাক্টিভিস্ট তারা কথা বলেছি, কিন্তু পহেলা বৈশাখে ওইটারই একটা সূত্রপাত, মানে তখন যদি কঠিনভাবে আমরা জিনিসটাকে প্রোটেস্ট করতে পারতাম হয়তো আমাদের পহেলা বৈশাখে সেম ইনসিডেন্ট ফেস করতে হতো না। তার মানে কি এর মাঝখানে কি হয়নি? হয়েছে। আমরা মেয়েরা জানি আমরা কোথায় কোথায় কিভাবে কিভাবে হ্যারাসমেন্টের শিকার হই। আর সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইজ নট নাও লাইক অনলি লিমিটেড অন ইয়াং উমেন অর গার্লস। আমরা এক্সপিরিয়েন্স থেকে দেখেছি আমাদের শিশুরা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হচ্ছে, স্কুলে হচ্ছে, স্কুলের দারোয়ান থেকে শুরু করে স্কুলের টিচার দ্বারা হচ্ছে। যেই শতাব্দী যে এক্সপিরিয়েন্সগুলো বলছিল ক্লাস 7-এ পড়ে, তখন থেকেই তাদের বিভিন্নভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমি নিজে দেখেছি আমার স্কুলের টিচার কিভাবে পিঠে হাত দিয়ে বুঝাতো, এভাবে অঙ্ক বুঝাই, তুই অঙ্ক বুঝিস না, হ্যাঁ, আমাদেরকে কনসিয়াসলি সায়েন্সের বুকের 2টা পাতা পড়ানো হতো না, গার্হস্থ্য বিজ্ঞানের একটা চ্যাপ্টার পড়ানো হতো না, মনে হতো যে এগুলো আমরা ওপেনলি আলোচনা করতে পারবো না। সো একটা তো সোসাইটাল ট্রমা এবং ম্যাসকিউলিন বিলিভ, প্যাট্রিয়ার্কাল ইনফ্লুয়েন্স, এই সমস্ত কিছুর কারণে কিছু জিনিস তো ধামাচাপাই রেখে চিনিয়াপা, আমি আপনাকে সরি, আমি ইন্টারাপ্ট করছি, কিছু মনে করবেন না। আপনি বায়োলজি বইয়ের 2টা পৃষ্ঠার কথা বললেন। আমি একটা স্বনামধন্য মিশনারি স্কুলে পড়েছি, সেখানে আমাদের বায়োলজি টিচার 1 মাসের জন্য বিদেশ গিয়েছিলেন। যাওয়ার আগে উনি আমাদেরকে চ্যাপ্টার পড়িয়েছেন, পড়িয়ে বলেছেন যে আসবেন হচ্ছে এ টিচার, বদলি টিচার যিনি আসবেন তিনি মেইল, তাকে যেন আমরা ওই পেজ পড়াতে না বলি। এই জন্য উনি পড়িয়েছেন, উনি পড়িয়ে ওই বদলি টিচারকে জানিয়ে গিয়েছেন যে আমাদেরকে এটা পড়ানো হয়েছে, আর পড়ানো লাগবে না, কারণ ওনার ধারণা ছিল আমরা ওই টিচারকে হ্যারাস করতে পারি। চিনিয়াপাড়া যেখানে বললো বলাৎকার এবং ধর্ষণ, এই দুইটা হচ্ছে আমি আরেকটু করে দেই। সাধারণত ছেলে শিশুদের ধর্ষণটাকে বলাৎকার বলা হয়, এটা এক ধরনের শব্দের রাজনীতি। হ্যাঁ, ধর্ষণ এবং বলাৎকার এই শব্দের রাজনীতি নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলা যাবে, এটা আমরা আরেকটা টপিকে বলতে পারি। কিন্তু যেহেতু আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল বলাৎকার এবং ধর্ষণ এই দুইটা শব্দ কেন করা হয়, তাই আমি এটা একটু মেনশন করলাম। এবং আমি একটা স্ট্যাট দিয়েছিলাম 2025-এর, তখন চিনি আপা আমাকে বলেছিল ওই মাসগুলোরই 2024-এর স্ট্যাটিস্টিক্স কি আপনি আমাকে দিতে পারবেন? তো আমি তখন বলেছিলাম হ্যাঁ, আমি বের করে জানাচ্ছি। সো এখানে আমি এটা বের করেছি, জানুয়ারি মাসে টোটাল সেক্সুয়াল হ্যারাসমেন্ট ছিল 2024-এ 11 এবং 2025-এ 14, এগুলো রেকর্ডেড। মানে এগুলো এই হ্যারাসমেন্ট ফেব্রুয়ারি মাসে 2024,
ফেব্রুয়ারিতে 34 এবং 2025-এ 19, 2024-এর মার্চ মাসে 34, 2025-এ 38, 2024-এর এপ্রিলে 8 এবং 2025-এ 28, 2024-এর মেতে 15 এবং 2025-এ 36। এইগুলো যেই ইনফরমেশনগুলো আমি দিচ্ছি এগুলো সব রেকর্ডেড। এর মধ্যে অনেকগুলোই মানে আমরা জানি না কতগুলো কেস আসলে থানায় আসে, হ্যাঁ, কতগুলো কেস থানায় আসে এবং কতগুলো রেকর্ড করতে পারা যায়। এখানে আমি ছোট্ট করে বলে দিই যে জানুয়ারি মাসে 2024-এর জানুয়ারি মাসে সেক্সুয়াল হ্যারাসমেন্টের সময় প্রোটেস্ট করতে গিয়ে একজন মারা যায়, দ্যাটস মেল। ফেব্রুয়ারি মাস 2024 কিল্ড আফটার সেক্সুয়াল হ্যারাসমেন্ট, মেল। 2024 মার্চ মার্ডার ডিউ টু প্রোটেস্ট, মেল। এবং কিল্ড আফটার সেক্সুয়াল হ্যারাসমেন্ট, মেল। এবং সুইসাইড হচ্ছে একজন ফিমেল। আমি মে পর্যন্ত দিয়েছিলাম। এখানে মার্ডার ডিউ টু প্রোটেস্ট এপ্রিল 2024, সেটাও একজন। ইনজুর্ড বাই দ্য স্টকার 1, ওখানে এপ্রিলে শুধুমাত্র 8টা কেস লিপিবদ্ধ হয়েছে। মে মাসে অ্যাসল্টেড বাই দ্য স্টকার 12, টোটাল কেস 15 এবং ইনজুর্ড বাই দ্য স্টকার 2। সো এখানে আমরা 2024 এই এপিসোডে আমরা 2024 এবং 25-এ সেক্সুয়াল হ্যারাসমেন্টের কয়েক মাসে পেলাম। জানুয়ারি, ফেব্রুয়ারি, এপ্রিল, মার্চ, এপ্রিল, মে 5 মাসের একটা ডাটাবেস পেয়েছি। এটা হচ্ছে আইএসকে এর ডাটাবেস। এরপরে আমি আর কথা বলবো না এখন। আমি এটা এজন্যই চেয়েছিলাম, কেন চেয়েছিলাম আমি জাস্ট একটু নোটিস করাই সবাইকে। সেটা হচ্ছে যদি আমরা খেয়াল করি 2025-এর স্ট্যাটিস্টিক্স আর জানুয়ারির স্ট্যাটিস্টিক্স, 24-এর যেগুলো আমরা দেখছি বেশিরভাগই হচ্ছে মার্ডার, বিকজ এটা সিভিয়ার ভায়োলেন্স ক্রিয়েট করেছে বিধায় রেকর্ড হয়েছে। আমরা রাস্তাঘাটে স্টকার বা রাস্তাঘাটে হ্যারাসমেন্ট হওয়ার ফলে রেকর্ড হয়েছে মাত্র একটা। বাট 2025-এ এসে যে আমরা স্ট্যাটিস্টিক্স দেখছি সেখানে প্রত্যেক মাসেই 14টা, 12টা, 28টা, তাই না, এরকম হয়েছে। তার মানে একটা ট্রিমেন্ডাস ডিফারেন্স কিন্তু দুটাতেই আছে রেকর্ডে। তাহলে 24-এ কেন রেকর্ড হয়নি? তার মানে 24-এ কি আমাদের রাস্তাঘাটে বা যেখানে পাবলিক প্লেস ছিল সেখানে আমরা সেক্সুয়াল হ্যারাসমেন্টের কম শিকার হয়েছি? এটা একটা। আরেকটা, 24-এর ঘটনার পর আমরা যখন একটা বড় রকমের পরিবর্তনের মধ্যে দিয়ে আসলাম, আমাদের প্রত্যেকের ভেতরে চেতনাটা এত বেশি জাগ্রত হয়েছে যে আমাদের সাথে ঘটা যে কোনো রাস্তাঘাটেরও ঘটনা আমরা প্রতিবাদ করতে শিখেছি, আমরা পুলিশকে ফেস করতে শিখেছি, আমরা রেকর্ড করার সাহস অর্জন করেছি। সো এই জন্য আমরা গিয়েছি। বিষয়টা কি, নাকি আমাদের একটা পার্টিকুলার গ্রুপ আফটার দ্যাট জুলাই অভ্যুত্থান তারা মনে করেছে যে নারীদেরকে এমন পরিমাণ ত্যক্ত করার সুযোগ এই সময়টা যে ইচ্ছা মতো রাস্তাঘাটে পেরে বলতে থাকো যেন ওরা ঘরে ফিরে যায়। সো হোয়াট ইজ দ্য সিনারিও? আমরা কোনটাকে বেছে নিব? অ্যাজ এ ডেভেলপমেন্ট ওয়ার্কার আমাদের কিন্তু অনেক জায়গা থেকে ভাবতে। সো একটা সহজ সূত্র জাম্প করে বলে দিলাম বা বলে ফেললাম এটা কিন্তু হবে না। আমাদেরকে রিলেট করতে হবে হোয়াই দ্য সিনারি ইজ চেঞ্জড, কেন এটা হচ্ছে, রুট কজ খুঁজে দেখা এবং সেটা নিয়ে কাজ করা। সো তার মানে পাবলিক প্লেসে আমরা ডিসকমফোর্ট ফিল করছি, আমরা সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছি, যদিও আমাদের একটা আইন আছে বিধায় আমরা কিন্তু এতগুলো কেস ফাইল করতে পেরেছি। সো আই শুড অ্যাপ্রিসিয়েট যে কেস ফাইল করা হোক। এতগুলো ঘটনা ঘটেছে, এর চেয়ে হাজার হাজার গুণ বেশি ঘটেছে, বাট ফাইল হয়েছে কয়জন? এমন ঘটনাও তো আমরা দেখেছি যে কক্সবাজারে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, ভিডিও আছে, ছবি আছে, মেয়েটাকে থানায় নিয়ে গেছে, পুলিশ ওখানে উল্টা তাকে হ্যারাসমেন্ট করছে, ঠিক আছে? তারপরেও কিন্তু পরবর্তীতে যে কেসগুলো ফাইল হয়েছে মেয়েগুলো কিন্তু ভয় পায়নি, ওরা কিন্তু ফাইল করছে। তার মানে দেয়ার হ্যাভ সাম টুলস হোয়াট উই ক্যান ইউজ। এবং আমরা রাস্তাঘাটে ভয়ে এখন নিজের পোশাক চেঞ্জ করে ফেলছি, আমরা নিজেদেরকে গুটিয়ে নিচ্ছি, আমরা কথা বলছি না,
আমরা থানায় গিয়ে নিজেদের রাইটসকে পাওয়ার জন্য চ্যালেঞ্জ করছি না, সেই জিনিসগুলো যেন আমরা না করি। ওমেন শুড বি এম্পাওয়ার্ড, ঠিক আছে? আমার এম্পাওয়ারমেন্ট আমার ফ্রিডমকে এনে দিবে। আমি যদি নিজেকে ডিসএম্পাওয়ার্ড ফিল করি, আমি যদি নিজেকে গুটিয়ে নেই, তাহলে কিন্তু জায়গার চেঞ্জ হচ্ছে না, বরং উই আর হেল্পিং দেম হোয়াট দোজ পিপল ইজ এক্সপেক্টিং। তারা যেটা চাচ্ছে সেই জায়গাটা আমি ক্রিয়েট করে দিচ্ছি। এই জায়গাটা আমরা ক্রিয়েট করছি না, এই জায়গাটা ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, যখন আইনের প্রপার ব্যবহার না থাকে তখন এই জায়গাটা আপনি কি করবেন? আপনি এখন এই যে আমরা পরিবর্তনটা এনেছি, আপনি একটু আগেই বললেন না যে কক্সবাজারে আমাদের কাছে ভিডিও আছে, পুলিশ কি করছে? পুলিশ উল্টা হ্যারাস করছে। পুলিশের কাজ কি ছিল? আপনি যদি এটা চিন্তা করি, যে আমরা যদি এখন এটা চিন্তা করি অ্যাজ আ উইমেন, বা ধরেন মানুষ হিসেবে যদি আমরা চিন্তা করি, তাহলে আপনি নিউজ পেপার খোলেন, ফেসবুক খোলেন। আমরা প্রথমে কি করি? মোবাইলে ফেসবুক টিপি সকালবেলায়। তাহলে আমরা কি পাইতেছি? হ্যাঁ, সকল ধরনের, হ্যাঁ, এই যে ইনফরমেশনগুলো, আমাকে এই এরিয়ায় কোপাইছে, এই এরিয়ায় হ্যারাস করছে, হ্যাঁ, এরে থাপ্পড় মারছে, হ্যাঁ, এরে জুতার মালা দিয়ে ঘোরাইছে। এগুলো কেন হচ্ছে? কারণ আইনের সঠিক ব্যবহার বা প্রপার আইন বলতে এই দেশে এখন আর কিছু নাই, এগুলো মেনটেন করা হচ্ছে না। সেইখানে যদি এখন আমরা বলি যে আমরা এই জায়গাটা ক্রিয়েট করব, তাহলে এই ফ্যাক্টগুলা কিভাবে মানে অস্বীকার করে আমরা ক্রিয়েট করবো? আপা এটাও বলে দেন। আমি একটু এটার সঙ্গে অ্যাড করতে চাই। আমরা রিসেন্টলি কিন্তু বেশ কিছু এই সেক্সুয়াল হ্যারাসারকে দেখলাম যাদেরকে আমরা ফুলের মালা পরায় বরণ করছি। আমি কই ভাই প্লেস ক্রিয়েট করলাম, আমি কই মালা পরাইলাম, আমি কারে হ্যারাস করলাম, আমি তো এটা এখন পর্যন্ত বুঝতে পারলাম না। মানে তাহলে আমার পয়েন্টটা এখানে কোথাও? আমি তাহলে কি করব? আমি কি ফুলের মালা দিব, নাকি যে আমাকে সেক্সুয়াল হ্যারাস করছে তাকে ফুলের মালা পরাবো? কেন বিয়ে করবেন? নোবেলকে যেভাবে আমি আর কয়টা বিয়ে করবো বাই দ্য ওয়ে? নোবেল যেভাবে বিয়ে করলো, সেক্স রেপ করলো, এবং থানা থেকে এখন কোর্টে আমি কি থেকে rape বলা করবো? হলো, মানে আমি কোর্টে তাহলে কি থেকে করবো? বলা আমার হলো যদি you কাউকে should পছন্দ হয় marry আমি the তাকে rape girl, করবো? আর নোবেল তো বিয়ে করলো এবং সেই মেয়েও বাধ্য হলো না বিয়ে না, করতে। আমার এখানে প্রশ্ন না, আছে, আমি তাহলে এখন একটা আমি কি জিনিস, করতে পারি? আচ্ছা আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে একটা সময় পরিবর্তন হচ্ছে, একটা সময় আমাদেরকে শেখাচ্ছে, এবং আমরা একটা খুব বাজে রিপার্কেশনের মধ্যে দিয়ে যাচ্ছি। ইটস ট্রু, এটা সত্যি। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, আসলে আমি বলতে চাই যে আমরা কতটুকু উইলিং এবং ইন্টারেস্ট আছে আমাদের, এবং সে ব্রেভনেস আছে যে আমরা থানা পুলিশকে ফেস করতে চাই। আমি আরেকটা এক্সাম্পল দিতে চাই যে আমাদের নেটওয়ার্ক একটা খুব ভালো এক্সপেরিয়েন্স আছে। আমার এখানে একটা প্রশ্ন আছে, আপনার প্রশ্নটা আমি করবই। আমি প্রশ্নটা না করে আপনাকে এখন আর কথা বাড়াইতে দিব না, এই পডকাস্ট বাড়াইতে দিতে চাচ্ছি না। এই আমি বলতে কারা? এই আমির একটা ব্রডার স্পেকট্রামে আপনি যান। আমি থানা পুলিশ ফেস করতে চাই, আমি যেই জায়গায়, যেই প্রিভিলেজের জায়গা দিয়ে দাঁড়িয়ে আছি, এবং যেই শ্রমিক আপাটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, তার প্রিভিলেজের জায়গাটা, সেই সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইজিলি প্রতিদিন সহ্য করবে, কারণ সে ওই থানা পুলিশ করার টাইম নাই। তার ম্যানেজার তার দেরি করে গেলে তার বেতন কাটবে, তার রাঁধতে হবে বাসায় গিয়ে। আমার এইটা অলসো অলসো সামষ্টিক অনিরাপত্তা ব্যাপারটা তো অনিরাপত্তা। এটাকে কি ফাইট করবে আর কেন ফাইট করবে? মানে আচ্ছা আমি একটু বলি, এই যে আপনি যে বললেন যে ওই যে মেয়েটা কাজ করছে, আমার সময় আছে কিন্তু ওর সময় নাই, সেই জন্য সে ফেস করতে যাবে না। ব্যাপারটা আসলে এরকম না। আপনিও হয়তো 2 দিন যাবেন, 3 দিনের দিন আর যাবেন না, কারণ আমাদের ল এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে আমাদেরকে যেখানে কোনো ওয়ান স্টপ সার্ভিস নাই। ঠিক আছে, আমাকেও 3 দিনের পরে আমি টায়ার্ড হয়ে যাব যে আমি 4 দিনের দিন আর আমি এই সব করতে পারবো না, সরি আমার অনেক কাজ আছে। আমি সেক্সুয়াল হ্যারাসমেন্ট পর্যন্তই না যাই। আচ্ছা, আমি সেক্সুয়াল হ্যারাসমেন্ট পর্যন্ত নাই যাই। 2015 সালে আমার মানিব্যাগ চুরি হওয়ার পরে আমি জিডি করতে গিয়েছিলাম থানায়। ঠিক আছে, ধানমন্ডি 27-এর আমার মানিব্যাগ চুরি হয়েছিল বলে আমি ধানমন্ডি থানায় গিয়েছিলাম। ঠিক আছে, আমার অনেকগুলো থানায় এরকম চুরি ডাকাতির জন্য যাওয়ার অভিজ্ঞতা আছে, আমি মেনশন করেছি। কারণ সেখানে আমাকে প্রথম প্রশ্ন করা হচ্ছে আপনি কি করছিলেন।
আমি সাইকেল চালিয়ে যাচ্ছিলাম, আমার ব্যাগ টান দিয়ে নিয়ে গেছে, আমি পড়ে গেছি। আপনি সাইকেল চালিয়ে কেন যাচ্ছিলেন? আমি সাইকেল চালিয়ে অফিস থেকে বাসায় যাচ্ছিলাম। আপনার মানি ব্যাগ কোথায় ছিল? আমার ব্যাগে ছিল, করেছে। মানি ব্যাগ কেমন ছিল? মানি ব্যাগ বর্ণনা দিলাম। ছেলেদের মানি ব্যাগ কেন ব্যবহার করেন? আমাকে একটু কথা বলে, এটা কি জেন্ডার বেসড ভায়োলেন্সের মধ্যে একটা পড়ে না? আমাকে তো নো, দিস ইজ জেন্ডার, দিস ইজ অ্যাকচুয়ালি, আমি বলবো যেটা, সেটা হচ্ছে আমি কেন মহিলা মানুষের সাইকেল চালাই, আমি কেন মহিলা মানুষের ছেলেদের মানি ব্যাগ ইউজ করি, আমাকে 2015 সালে এই উত্তর দিতে হয়েছে। সো এইখানে আমি আসলে সমাজ বদলাতে পারবো না। তাহলে আমাকে সমাজে যে অবস্থা এখন, আমাকে আসলে ফুলের মালা নিয়ে ঘুরতে হবে গলায়, ব্যাগের মধ্যে ফুলের মালা নিয়ে ঘুরবো, যে হ্যারাস করে আসলে আপনাকে বিয়ে করি। এছাড়া আর কোনো রকমের হ্যারাসমেন্ট থেকে মুক্তি পাওয়ার আমি কোনো, একমাত্র যদি বিয়ে থেকে ভয় পায় লোকটা, তাহলে একমাত্র মুক্তি আছে, আর কোনো মুক্তি আমি পাচ্ছি না। এবং আপনি কয়টা বিয়ে করবেন? আপনার জন্য কয়টা বিয়ে অ্যালাউড? আমরা টপিকে থাকি কাইন্ডলি। Okay, so আমরা টপিকে থাকি। Back to the That track. is very I the know, track. like there have lots of frustration. This is the real picture. আমরা কখনো এটাকে অস্বীকার করতে পারবো না। আমাদের ল এনফোর্স ইজ রিয়েলি টাফ নাও, এবং আমরা জানি যে আমাদের লাইফে প্রচন্ড স্ট্রাগল আছে। উই নো আমাদের ওয়েলবিং ইজ ভেরি ম্যাসি, সব ঠিক আছে, কিন্তু এতটাই যদি ফ্রাস্ট্রেশন আমাদের মধ্যে আসে, আমরা শুধু এই পডকাস্ট পর্যন্তই চিৎকার চেঁচামেচি করে যাব। আমাদের কিন্তু, আমি বারবার বলছি যে আমাদের নিজেদের রাইটসকে নিজেদেরকেই আদায় করে নিতে হবে, নিজেদেরকে গুটিয়ে ফেললে হবে না। যেখানে প্রয়োজন সেখানে প্রোটেস্ট করতেই হবে, প্রয়োজন হলে ল এনফোর্সকে ইউজ করতেই হবে, পেছনে লেগে থাকতে হবে। আমাদের দরকার হচ্ছে রিপোর্ট করা। দ্যাটস ওয়াই আজকে আমরা স্ট্যাটিস্টিক্স গুলো পাচ্ছি। আমরা যদি রেকর্ড না করি, আমরা যদি আমাদের আইনের উপরে বিশ্বাস না রাখি, প্র্যাকটিস হওয়া তো পরের কথা, বাট আমার ডিউটি আমাকে পালন করতে হবে। আমি শুধু বললাম যে আমি তো সাপোর্ট পাই না, এটা হবে না। আমার ল তো, আমার পুলিশ তো ব্যস্ত, আমার পুলিশ তো এটা করে, আই এম নট সিং এনিথিং। সো তাহলে তো কাজ হবে না। আমরা তাহলে মানে আমরা যে অ্যাওয়ারনেস রাইজ করব, এই যে ল গুলো তৈরি হচ্ছে, আপনারা কেউ প্রশ্ন করছিলেন, আপু রিকশাওয়ালাদের পর্যন্ত কে সেক্সুয়াল হ্যারাসমেন্টের আইনের যেই ব্যবহার আছে সেটা শেখাবে, আচরণটা কেউ শেখাবে, গ্রামের ওই ছেলেটাকে কে শেখাবে, বা আবার ইউনিভার্সিটির ছেলেদেরকে কে শেখাবে? ওই জায়গা পর্যন্ত ইনফরমেশন নিয়ে যেতে হবে, কাউকে না কাউকে রেসপন্সিবিলিটিস নিতে হবে। আমরা এই জন্যই তো এই পডকাস্টটা করছি, যেন মানুষ আমাদের কথা শোনে, যেন মানুষের আমাদের কথা শুনে এনকারেজ হয় টু ইউজ দেয়ার রাইটস, যেন তারা তাদের অধিকার সম্পর্কে আমার একটা সচেতন হয়। প্রশ্ন আছে। এখন আমি সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছি, বাট আমার ভেতরে রাগ তৈরি হচ্ছে, আমার ভেতরে ক্ষোভ তৈরি হচ্ছে, বাট আমি কোনো অ্যাকশন নিচ্ছি না, খালি কথা বলে যাচ্ছি, তাহলে তো হবে না। আমি এখন আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই যে আমরা বলছি যে আমরা ল এনফোর্স যেন হয় ওইটার জন্য কাজ করব, বাট আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যদি একটু আন্দোলনের পরের সময়টাকে দেখি, ফারজানা সিথি আন্দোলনে ছিল, তো আন্দোলনে তার অনেক বড় ভূমিকা ছিল। আন্দোলনের পরে আমরা কি দেখলাম, তার ব্যক্তিগত ছবি এবং ভিডিও এগুলোকে এমন ভাবে মানুষ ব্যবহার করেছে। হ্যাঁ, মেয়েটা ভাইরাল হয়েছে, কিন্তু এটা কি হ্যারাসমেন্ট না? ফারজানা সিথি কি তার এটার জন্য স্টেপ নিতে পেরেছে, বা আমরা কি আদৌ জানি সে এটার জন্য কেমন ফিল করেছে? এবং ফারজানা সিথিকে বাদ দিই, তারপরে হচ্ছে আমাদের সেলিব্রিটি যারা, তাসনুবা তৃষা সম্ভবত তার নাম, তার আমি যদি ভুল না বলে থাকি, তাসনুবা তৃষা, তো তার কথোপকথন, ফোন রেকর্ড, ভিডিও নিয়ে যা যা হইল সোশ্যাল মিডিয়ায়, সে একজন পাওয়ারফুল ওমেন, সে আসলে কি করতে পেরেছে? বা আমরা এরপরে যদি শাহবাগে যে হচ্ছে একটা র্যালি বা কিছু একটা হলো, যেখানে হচ্ছে মেয়েদের ম্যানিকুইন বানিয়ে হচ্ছে জুতা দিয়ে পেটানো হয়েছে, শাড়ি টেনে খোলা হয়েছে এবং মারা হয়েছে, এটা বাংলাদেশে এমন কোনো নারী নাই যে দেখে নাই। ওইটার এগেনস্টে আমরা কি প্রোটেস্ট করতে পেরেছি এই সিচুয়েশনে? বা আমাদের বর্তমানে যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারা এটা নিয়ে কি ধরনের কাজ করেছে? এই সব ঘটনার পরে আমার কোশ্চেন শেষ হয় নাই। এই সব ঘটনার পরে আমার চিন্তা হয়েছে, আমি তো আগে, এখনো পাবলিক ট্রান্সপোর্টে চড়তে হয়, আগে কখনো ড্রিম ছিল না যে আমার নিজের একটা গাড়ি হবে।
কারণ আমি বমি করতাম, আমার গাড়ি কেনার স্বপ্ন কখনোই ছিল না, বাট এই হ্যারাসমেন্টের কারণে এখন আমি চিন্তা করি আল্লাহ কবে টাকা হবে, কবে নিজের প্রাইভেট কার হবে, আমাকে পাবলিক ট্রান্সপোর্টে চড়তে হবে না এবং এইসব হ্যারাসমেন্টের শিকার হতে হবে না। সো দিস ইজ দ্য সিচুয়েশন। আমি কিভাবে হচ্ছে ল এনফোর্স করার জন্য বাধ্য করতে পারি বা হচ্ছে কি করতে পারি আসলে। আরো একটু রাগিয়ে দেওয়ার মতো কথা বলবো আপা, আমি আপনার কথাটা আমার কাছে পুরোপুরি খুবই দুঃখজনক ভাবে এনজিও রিলেটেড মনে হচ্ছে, যে প্রোপাগান্ডা টাইপের। আপনি ল এর কাছে যাবেন, ল এনফোর্সড হয়ে যাবে, কে করবে ভাই আপনার ল এনফোর্স? কথাটা আসলে ওই জায়গাটাই না, কথাটা হচ্ছে নিজের সেলফ মোটিভেশনের কথা। আমার সেলফ মোটিভেশন আছে আপা। শোনেন ভাই, এনজিও কিছু শব্দ দিয়ে গেছে যেগুলো আসলে মানুষকে মোটিভেট করে, ওই শব্দগুলো বলতে গেলে এনজিও লাগে। আইন তো ভাই আমার কাছে নাই। আপনি যদি চিন্তা করেন, এই সমস্ত কিছুর প্রতিবাদ হিসেবে আমরা সংসদ ভবনের সামনে এক জায়গায় হয়েছিলাম, ঠিক আছে? তাতে কি আমরা হ্যারাস হচ্ছি, তারা কি আমরা বিচার পেয়ে গিয়েছি? নো, দিস ইজ, আমি তো বলছি যে সিচুয়েশনটা এরকম, তার মানে আমরা কথা বলা বন্ধ করে দিব? নেভার। কথা বলা আমার কথা তার মানে এই না যে আমি শতাব্দীর মতন চিন্তা করব আমি এখন পাবলিক ট্রান্সপোর্টে চড়বো না, আমি গাড়ি কিনবো। দিস ইজ নট দ্য ইস্যু। কথা হচ্ছে যে যত আমরা হ্যারাসমেন্টের শিকার হচ্ছি, যত সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছি, আমি দেখছি রেকর্ডিং হচ্ছে, আমি দেখছি মেয়েরা কথা বলছে, আমি বলছি সেই কথা বলাটা চালিয়ে যেতে হবে। আমার বাংলাদেশের সিস্টেম আপনার বলাতে আমার বলাতে যে কাজ করবে, এখনই কাজ করবে, আই ডোন্ট বিলিভ। আচ্ছা আপা, আমি নিজে কি করছি? আমি হোপলেস হয়ে যাব? আমি নিজেকে ঘরের ভেতরে নিয়ে নিব? নাকি যে এই মৌলবাদী গোষ্ঠী তারা যে এই উদ্দেশ্যে রাস্তায় নেমেছে, আমার কাছে কোনো না কোনো ভাবে আমি ডিসএম্পাওয়ার্ড হয়ে, আমি আমার ভয়েস রাইজ না করে নিজেকে ঘরের ভিতরে ঢুকিয়ে নিয়ে আমার মনে হয় আমার এমপাওয়ারমেন্ট, আই এম নট এগ্রি অন ইট। ওকে, আপনি এগ্রি করছেন না, কিন্তু হ্যাঁ, ল এর আই এম নট গোইং টু স্টপ মাইসেলফ টু কাম আউট, I am not going to stop myself to talk. আচ্ছা, আমাদেরকে শেষ করতে হবে। Stop myself যে আমি যেখানেই দেখবো আমার সামনে নোংরা ভাষা ব্যবহার করা হচ্ছে সেখানে প্রোটেস্ট করা, আমি স্টপ হব না আমার টিপ পড়া থেকে, আমি স্টপ হব না, আই এম এ ফেমিনিস্ট, আমি কখনোই এগুলো থেকে বন্ধ আসবো না। শুধু ওই প্রোপাগান্ডা, ওই যে একটা স্পেশাল গোষ্ঠী যে কোনো ভাবেই চেষ্টা করছে মেয়েদেরকে কোণঠাসা করতে, আচ্ছা আমি এইগুলোকে প্রিভিলেজ দিতে পারবো না, আমি নিজে চুপ থেকে। আচ্ছা আপা, আমাকে একটা জিনিস বলেন তো, এইখানে আমরা যতজন মহিলা উপস্থিত আছি, তাদের মহিলা নারী যেভাবেই বলুন না কেন, নারী যতজন উপস্থিত আছে এখানে, আপনারা প্রত্যেকে কি আমাকে একটু বলতে পারবেন আপনারা কখনো জীবনে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছেন কিনা? একটু হাত তুলুন। সবাই তুলেছে। আপনার পরিচিত পুরুষ আছে, অনেক আছে, পুরুষদেরকে জিজ্ঞেস করেন তো সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে এরকম পুরুষ তারা চেনে কিনা, জিজ্ঞেস করবেন। আপনার চেনা সমস্ত মহিলা সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার, আপনার চেহারা কোনো পুরুষ স্বীকার করবে না সেক্সুয়াল হ্যারাস করে এরকম কাউকে সে চেনে, তারা নিজেরা এটাকে। হ্যাঁ, আমরা যারা মেয়েরা এখানে উপস্থিত আছি, আমার নিজের বাবা আছে, ভাই আছে, হাজবেন্ড আছে, আমি কি বলবো যে হচ্ছে আমার ভাই কোথাও একজন সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার, তার বাবা একজন মেয়ে হ্যারাসের শিকার হয়েছে, আমার বাবা বা আমার হাজবেন্ড? আমার মনে হয় তাহলে আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত, হোয়াট উই আর ডুইং। আমার নিজের প্রশ্ন করা উচিত, আমি যে নিজেকে অ্যাওয়ার্ড ওমেন হিসেবে চিন্তা করি, এম্পাওয়ার্ড ওমেন হিসেবে চিন্তা করি, তাহলে হোয়াট আই এম ডুইং নাও, আমি আসলে কি করছি? আই এম ডুইং নাও অ্যাজ আ ফেমিনিস্ট, আমি অনেক কিছুই বলতে পারি। আমি একজন অ্যাক্টিভিস্ট হিসেবে, বা আমরা সবাই এখানে মোটামুটি প্রিভিলেজের জায়গা থেকে আসছি। হ্যাঁ, প্রিভিলেজের জায়গা থেকে আমার জন্য বলা, ভয়েস রেজ করা খুব ইজি। আমি যখন মাসভাবে চিন্তা করতেছি তখন আসলে আমরা কিভাবে বলতেছি, এই যে ল অ্যান্ড এনফোর্সমেন্টের কথাটা আমরা বলতেছি, আমি যখন একটা নর্মাল মানুষ যখন একটু ভিন্ন মতভেদে চিন্তা করে ফেসবুকে কিছু বলতেছে, তার বিরুদ্ধে মব তৈরি হয়ে তাকে মেরে ফেলতে চাচ্ছে, এইটা কি আমাদের মাথায় আছে? আমরা তো বলতেছি যে আমরা বলবো বলবো, কিন্তু আমরা কি মবের কথা খেয়াল করছি? আমি এই প্রশ্নটা আপনার কাছে করলাম, এটার উত্তর আপনি আমাকে পরেও দিতে পারবেন, বাট কনসিকুয়েন্স কি আমরা চিন্তা করছি? আমি বলতেছি না কথা বলা বন্ধ করব, কিন্তু আমরা কি সেটার কনসিকুয়েন্সটা চিন্তা করছি? এই যে ভিন্ন মত নিয়ে কথা বললেই মব লিঞ্চিং হচ্ছে এবং মার্ডার হচ্ছে, সেটা কিসের কনসিকুয়েন্স থেকে আসছে? অ্যাজ আ প্রিভিলেজ জায়গা থেকে আমি বলতেই পারি আই এম নট গোয়িং টু স্টপ আই এম নট গোয়িং টু স্টপ, আমি আমার ভয়েস রেজ করা থেকে স্টপ হব না, কিন্তু আমি সিকিউর রে ভাই,
আমি খুব সিকিউর জায়গা থেকে, আরামদায়ক জায়গা থেকে এটা বলতেই পারি। আমরা এটা বাবলে বসে বলতেই পারি। আচ্ছা, এখন হচ্ছে প্রিভিলেজের কথা যদি আমি বলিস, তাহলে আমরা আসলে কে কতটুকু প্রিভিলেজড? আমি এখন পার্সোনালি যদি আমি বলি, আমি প্রিভিলেজ না। আমাকে এখন লোকাল ট্রান্সপোর্ট ইউজ করতে হয়, আমি এখন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি, আমার এখন নিজের প্রাইভেট কার নাই। সো দিস ইজ সিচুয়েশন চেঞ্জ ডে বাই ডে। সো ঘটনা হচ্ছে যে এই একটা শব্দ, এই প্রিভিলেজ আমরা বলছি, আসলে তা না। একবারে কমিউনিটি লেভেল থেকে লোকজন কথা বলছে, কথা বলা চালিয়ে যেতে হবে, না হলে সিনারিও চেঞ্জ হবে। না হলে আমরা ওই তবলিকে গিয়ে বসি, সমস্যা নাই, ঠিক আছে? সো আমার কথা হচ্ছে যে এত সহজে যারা দাওয়াত দিচ্ছে, তাবলিগ করছে, তারাও সারেন্ডার করে না। আমরা যত সহজে আমরা সারেন্ডার করে দিই। আমার কথা হচ্ছে যে আই এম অলওয়েজ লাইক দিস। আমি সবসময় স্রোতের বিপরীতের কথাবার্তা বলি, দ্যাটস ওয়াই। বাট আমার কথা হচ্ছে যে আমি জানি দে হ্যাভ লটস অফ ফ্রাস্ট্রেশন, সেম ফ্রাস্ট্রেশন আমার মধ্যে আছে। আপনারাও যে পেপার পত্রিকা দেখছেন সেটাও আমি দেখছি, আপনারা যাদেরকে দেখে কান্না করছেন আমিও কান্না করছি, যে ইনসিকিউর সিচুয়েশন ফেস করছে অন্যরা আমিও করছি। বাট স্টিল আই এম থিঙ্কিং উই কান্ট স্টপ আওয়ারসেলফ। এভাবে ভাবলে হবে না, এভাবে ভাবলে হবে না, দ্যাট ইজ মাই পয়েন্ট। সো নিজেদেরকে উইথড্র করা যাবে না। সেক্সুয়াল হ্যারাসমেন্ট যেই উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেয়ার মোটিভ অ্যান্ড দেন অ্যাক্ট এগেনস্ট দ্যাট। আমরা যদি না করি তাহলে কে করবে? প্রিভিলেজ জায়গা থেকে না, আমরা যে যেখানে আছি সেখান থেকে। আমার So মনে I'm হয় handing over it আমার some মনে হয় other. অ্যাক্ট Thank you করার from আগে my side. আমার মনে হয় অ্যাক্ট করার আগে আমাদের একটু সিচুয়েশন বোঝা উচিত, সেফটির ব্যাপারে নজর রাখা উচিত। কারণ প্রেজেন্টলি যে মব যে সিচুয়েশনটা আছে এটা আসলে খুবই রিস্কি। পিপল শুড বি কেয়ারফুল অ্যান্ড তাদের লাইফের কেয়ার করা উচিত সবার আগে। অলসো পরিস্থিতি, জীবন, বাস্তবতা এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হইতেই পারে, এবং একেবারে প্রচণ্ড প্রতিবাদী হওয়া আর একেবারে পুরাই ঘরে ঢুকে যাওয়া, দুটার মাঝামাঝিও একটা অবস্থান থাকতে পারে, যে একটু অবজার্ভ করতে পারি, আমরা সেফটি মেজার্স নিতে পারি, আমরা আরো বেশি বেশি জানতে পারি যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট কোনটা কোনটা, কে কে জানতেছে না, কিভাবে জানতেছে না। আর গ্রিম সিচুয়েশন যখন থাকে তখন গ্রিম সিচুয়েশনটা আমার মনে হয় একেবারে না, গ্রিম সিচুয়েশনটাকে আমরা একেবারে না করে বা একদম ফাইট ব্যাক করার চিন্তা না করে আমরা কিভাবে ফাইট ব্যাক করবো সেটা মনে হয় আগে একটু চিন্তা করা দরকার থাকতে পারে। আমার জাস্ট মনে হয়েছে, আমি এত শিওর না। কারণ আমরা হচ্ছে যে আমাদের হচ্ছে যে পহেলা বৈশাখে যখন হচ্ছে এই হ্যারাসমেন্টের ঘটনাটা ঘটছিল, তখন কিন্তু তার পরপরই আমরা হচ্ছে আমাদের একটা অর্গানাইজেশনের একটা আইডিয়া বের করছিলাম। আমরা মানে আইডিয়াটাই মেইন, যেখানে আমরা একটা নেটওয়ার্ক তৈরি করছি, ফ্রেন্ডস, মেয়েদের এলাকা ভিত্তিক বন্ধুত্বের নেটওয়ার্ক শক্তি। তো আমরা হচ্ছে প্রত্যেক এলাকায় ছোট ছোট গ্রুপ, এই গ্রুপগুলো আবার কানেক্টেড। সো আমরা নিজেরা নিজেদের জন্য একটা সেফটি নেট, সেফটি বাবল ক্রিয়েট করার চেষ্টা করছি। ওইটা আমাদের জন্য তখন একটা ভালো লাইফলাইন ছিল। তো আমরা হচ্ছে কি ধরনের বা কি করব বা কেন আমরা এত ফ্রাস্ট্রেটেড, অথবা আমাদের মেন্টাল হেলথের কি হবে, আমাদের এই জিনিসগুলো নিয়ে মনে হয় আমাদের আরো 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 অনেক কথা বলা দরকার। কারণ আমরা আসলে কোনো এভাবে কোনো উপসংহারে সলিউশনে পৌঁছাতেই পারছি না। অনেক ধন্যবাদ টিয়া। আমাদের মনে হয় আসলে এখন সময় নেই, আমাদেরকে শেষ করতে হবে। আমরা এই প্রশ্নটা সবার কাছে রাখছি যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে আপনি আসলে কি ভাবেন, আপনার এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা, এবং এটা হলে আপনি কি করেছেন, আপনার কাছে কি মনে হয় যে এখান থেকে উত্তরণের পথগুলো কি কি, আমাদের কমেন্ট করে জানাবেন, এবং সামনে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করতে পারি এটাও আমাদেরকে জানাবেন। অনেক ধন্যবাদ সবাইকে।